জীবনে মানুষের নানা ঘটনা ঘটেও থাকে। তো আজকে আপনাদেরকে সেগুলো দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই, আমরা আমাদের গল্পের শুরুটা আমরা শুরু করি। তো যাই হোক, আমাদের গ্রামে বর্তমান ফসল কাটা শেষ হওয়ার পর থেকে এখন মানুষ জমি চাষাবাদ করতেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, অনেকে জমি চাষাবাদ করতেছে। আমি আপনাদেরকে ভিডিওটা ঠিকভাবে দেখাতেও পারতেছি না। অনেক মানুষ চাষাবাদ করতেছে। এখন মানুষ গম, ভুট্টা, হ্যাঁ, তারপর আপনার ধান, মরিচ এগুলো লাগাবে। যদিও আমাদের এদিকে ধানটা একটু দেরিতে লাগায়, তবে ধানগুলো আমাদের ডাঙ্গা মাটিতে লাগায় না। আমাদের ধান সম্ভবত আমাদের যে খালের মাটিগুলো আছে সেই মাটিগুলোতে আমরা বিশেষ করে ধান চাষ করি। তো আমাদের এই মুহূর্তে এখন কিন্তু মানুষ ধান চাষ করবে না, যেহেতু আমাদের এদিকে এখন ডাঙ্গা মাটিগুলা পানি না থাকার কারণে আমাদের এদিকে ধান চাষ করবে না। আমাদের যে খালের মাটিগুলো আছে, বিলের মাটিগুলা, সেই বিলের মাটিগুলাতে আমরা ধান চাষ করব। অতএব সেগুলোতে কোনো ধান চাষ করা হবে না। তো যাই হোক, আমি এই আপনাদের গ্রামের দৃশ্যগুলো ঠিকভাবে দেখাতেও পারছি না, একটু শরমও লাগতেছে। আসলে কি বলবো, চারপাশে বর্তমান ফাঁকা দৃশ্যগুলো। আমি যে আপনাদের সামনে দিয়ে ভিডিওগুলো করতেছি, অনেক মানুষ আমাকে ফোকাস করতেছে, বলতেছে যে ছেলেটা কি পাগল হয়ে গেছে, ছেলেটা এরকম কি কাজ করতেছে। তো এই যে এরকম খারাপ মানুষগুলো দেখতেছে, এই কারণে আমি আপনাদেরকে ঠিকভাবে আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে দিতে পারি না। আমাকে ক্যামেরা নিচু করে ধরতে হয়, যেন মানুষ বুঝতে না পারে, বুঝছেন। তো তার জন্য আমাকে বিশেষ করে এরকম সিচুয়েশনে পড়তে হয় মূলত। নাহলে তো আমি আপনাদেরকে সবসময় গ্রামের ভিডিও দিয়ে থাকতাম। তো মূলত আমি এই জন্য দিতে পারি না, আমার আশেপাশে মানুষগুলো যারা কাজ করতেছে মাঠের মধ্যে, তাদের জন্য, তারা যে আমার দিকে তাকিয়ে থাকে, তার জন্য আপনাদেরকে সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারছে না। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, বুঝছেন, আন্তরিকভাবে দুঃখিত। আসলে শরম লাগতেছে। আসলে যারা অনলাইনে কাজ করে, মূলত তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। অনলাইনে কাজ করতে হলে শরম করলে চলবে না। আমাদের লজ্জা শরম এগুলা আনলে আমরা কেউ কোনো দিন আমরা উন্নতি করতে পারবো না, আমরা কেউ কোনো দিন সফলতা লাভ করতে পারবো না। আমাদের আগে লজ্জা শরম ভাঙতে হবে, বুঝছেন। বিশেষ করে আমরা কিছু ক্ষেত্রে ভিডিও করার সময় অনেক সময় লজ্জা বোধ করি। এই লজ্জার কারণে আমরা অনেক সময় ভিডিও করতে পারি না। তো এই লজ্জাটা আমাদেরকে করা যাবে না, কারণ এই লজ্জা থাকলে আমরা কোনো সময় আমরা এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমরা লজ্জাবোধ করবো না। লজ্জা থেকে আমরা বিরত থাকবো। লজ্জা করলে ভাই কেউ কোনো দিন সফলতা লাভ করতে পারবে না। অনেক সময় দেখা গেছে এই বিশেষ করে অনেক মানুষ আছে যারা ভিডিও করে লজ্জাবোধ করে না, তারাই প্রকৃত সুখী মানুষ। বিশেষ করে অনেক মানুষ আছে যারা লজ্জাবোধ করে না আর কি, তারা সফলতা লাভ করে। অনলাইনের পিছনে যারা লোকের সামনে সম্মুখীনে যারা ভিডিও করে, তাদের কোনো লজ্জা থাকে না। কে যাবো রে? তো এই মুহূর্তে আমাকে যে ডাকালো সে আমার বন্ধু হবে, তার কাছে যাব আমি। তো চলুন, বাঁশ কাটবো। তো সে কিন্তু এখন আমি তার কাছে যাচ্ছি, তো দেখা যাক সে কী করে। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করেছি আমাদের হালের মাথায়, অনেক দূর যেতে হবে। তুই তো সেদিন ইয়া করলো না রে, বাঁশ কাটলো না, তুই সেদিন ফের বাঁশ কাটলো না, তো প্রতিদিন বাঁশ কাটপা লাগছে কেন রে? একবারে যদি বাঁশটা কাটে দিস তাহলে কি হবে? মোটা তো পাইখানা কার ওয়াইফাই কদি এত দূর পাশে মোটা শেষ, মোটা কাটে গেছি।
কি বলতেছ রে? আমি কিন্তু অপমান করতে চাচ্ছ, কিন্তু আপেল কথাবার্তা ঠিক করে কেলা বুঝছা? আমার কিন্তু অপমান করতেছ কেলা, কথাবার্তা ঠিক করে করো, বুঝা পাইতাছিস নাকি এলা? কি পাশে পাশে বাসানা পরিবেশটা তো সেই সুন্দর রে। ঝাপসা উঠি রে। কি রে এলো দেখি এলো আছে দেখছি তোর দেখা মুখ দেখা তো যে হকাশিক মোবাইলে তুই ও পাই না বলে তুমি বন্ধ করাইছো এলা। বেকার ইয়া করে লাভ আছে এলা। এই ইটা বাস কার রে? আমার তোমার এ মোর ভালো ভাই ভয় লাগে না? কিসের ভাই? কাটপা দেওয়াতে কিসের ভয়? না কিসের ভয় নেই। হ্যাঁ কোনো যদি এই সৌরভের ওয়াইফাই এত দূর পাশে দেখ কইটা এই সৌরভ একটা করি পাই কারণ দিচ্ছি সৌরভের ওয়াইফাই এত দূর খেয়ে চলে পাবে পাবে 5G না। ওয়ার এইটা তো ওটা ভালো হুম চিন্তাকে কোথায় রে? কোথায় জিন রে? আমি দেখছি তুমি জিন দেখছো কোথায়? তাহলে কাট 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 কাট। আজ কি বার করি? কাজ কি বার? সোমবার সোমবার না? কাল হাট দেবো। হ্যাঁ কাল থেকে তো বাজার ভাঙবে রে। হ্যাঁ ইসরে খারাপ হইতে রে। কালকে আমি সরকার দিন দিই তো খারাপ করে রাখবো কালকে সার্কাস দেখি বলি দেখি ছেঁচাই নাকি? সেটাই তা বাস কাটে যে আরেকটা লুকলি চলায় রে কেন টান বার্তা না। ও তোমার বাসা তো ফাঁকা ফাঁকা। আমি এসেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলে। এলাও এলাও ওয়াইফাই আর এই জঙ্গলে অনেক মানুষ। এখানে রাতের বেলা কেউ ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, কেউ আসতে পারে না এখানে। কিন্তু আমি এসেছি, আমি শিমুল এসেছি। মেম্বার এখানে রাতের বেলা কেউ আসতে পারে না। আর এখানে বাইচে ফিরতে হলে আমাদেরকে এখনই চলে যেতে হবে এখান থেকে। আমাদেরকে এখনই খাবারকে খুঁজে বের হতে হবে। দেখা যাক এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা। আপেল তুমি কি খাবার কিছু পেয়েছো? হ্যাঁ মেম্বার কিছু খাবার পেয়েছো? আছে খালি জুলাবি দেখি আমরা কোথাও জুলাবি পাচ্ছি কিনা। আমরা এখন জুলাপির সন্ধানে এই বাসখানে আমি খোঁজার চেষ্টা করব। আপনাদেরকে আমি খেয়ে দেখাবো উচ্চ। দেখি আমার কথা। এইদিকে আমাদের একবার ভাই বসে আছে, ভাই কাজ করতেছে। ভাই কি কাজ করতেছেন? এই যে দেখেন আমাদের এক ভাই পেঁয়াজ কাটতেছে। এই জঙ্গলের মাঝখান দিয়ে তিনি পেঁয়াজ কাটতেছে, অথচ তিনার কোনো ডর করতেছে না। তিনার ভাইয়ের অতিরিক্ত সাহস আছে, আমরা যেটা বলে মনে করি। আরে আইডা বাস কাটা আইডা। আইডিয়া হ্যাঁ ও মারে লাইছে রে। এ এলা চোখটা কানা হলা রে। হেলে এলা এলা আপেল বাস কিন্তু সাবধানে কাটিস কিল্লা বুঝছো? একবার যদি ঠ্যাং কাইটা লস, এই দেখ আপেল বাস কাটপা যায় আমি আমার ঠ্যাং কাটিয়ে নিছি। বাসক ঠুম না দিয়া আমার ঠ্যাং কাটে নিছি। দেখেন গাইস আপনাকে বিশ্বাস হচ্ছে না? দেখেন শয়তানে কেমনে কি করে দেখ লেওরার ভাই। নিচে বাসা তো মোবাইল চালাতে দিই তুই কি ফেসবুক চালাবো না শালা বাস কাটিবো শালা? কেমনে এই সেই বাসবাড়ি যেখানে মানুষ হাজারো মানুষ হাঁকবা আসে। থাকবা আছে এই সেই বাসবাড়ি অনেক মানুষ টয়লেট অভাবের কারণে তুমি একটা মেসেঞ্জার দেখে যা পাঠাই দিই অনেক মানুষ এখানে হাঁকবা আসে। বুঝছো অনেক মানুষ এখানে হাঁকু দিতে আসে। ভাই কি বলবো, মানুষের টয়লেট না থাকলে এরকমই হয়। এখানে মানুষ হাঁকতে আসে হাঁকতে। বিশেষ নাহলে এই যে মানুষকে দেখতে পাচ্ছেন ইনি কিছুক্ষণ আগে হাঁকতে আসছিল সকাল ফজরের সময়। তো আমি এখন দেখে বলেছি সে এখন বাঁশ কাটার অভিনয় করতেছে। দেখেন বাঁশ কাটার অভিনয় করতেছে। সে প্রতিনিয়ত বসলা নিয়ে আসে আর কি হাঁকার জন্য। তাহলে মানুষ ভাববে যে আর কি ইয়া আছে, ওই যে বাঁশ কাটতে আছে, আসলে কিন্তু সে হাঁকতে আছে। তো আপেল তুমি তো হাঁকলা, তো কি যে সুঝবা? পানি আনছো? ঢেলা 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 ছোটবাড়ি এত ঢিল দিতে এটা ঢিল হইতে মালা কোন দিদিস কাক আমার কোনটা মারলি? ওটা কুন্ডি আর মাল তোর
ওতি আর কে দেখা যায় ওতি কোন মাল রে ওতি কোন মাল তোর রে আরে আরে ফোনটা নিয়ে গেছে দেখি কাক দেখ ফোন দিয়েছে কাক ফোন দিয়েছে রে মালটা করি কোন মাল কায়টা রে লোক হইছে কায়টা এটা আছে লোক আছে না জালো বিটা রে জালো বিটা নেই রে মুরগিটা মুরগিটা আর তোর ওইটা কি খবর ওই দিন আগে ফোন দিলে খবর রাখা তোর কইতে ওইটা রাজি হয়েছে হ্যাঁ কিরে ওয়ান টাইম কিন্তু ওয়ান টাইম মুনি হলো ওয়ান টাইম ফোটে ফেলা দিন তো দিশানি পাবে কেউ দিশানি পাবে বলে আসলে বা কত বলে ওইটা কি রাজি হয়েছে রে কিসের কার নাম্বার রে ফোনটা ঢুকে না ফোন ফোন দাসি দেখা হ্যাঁ ফোনটা ঢুকে না কেন আমি কোনো বুঝি বাস বাড়ি আসে এই কাম করো তাহলে হ্যাঁ তোরা বাস না কাটে এই কাজ করো হ্যাঁ আমি কত ফোনটা ঢুকে না কেন মোবাইল নিলা একটা মোবাইল গেল ভাই মহিষেরপুর কইছেন নাকি কেরাম হয়েছে ইয়াদে ওই যে ওইলা মেশিন দে দাও চার্জার লা দে কনে রস দেন রস মুখে দেখনু মুখে লোকলা মহিতগার বাদিছে রে মাস্টার পড়ার মুখে লোকলা এলা না দেখাছি মতো দিলে একটা খাইছে কোনটা দুলা ভাই গেছে রে শোনা কথা ওইটা থেকে তোমরা ইয়া করে পুলিশ পার না ইচ্ছা করলে আন বাড়ি কিন্তু আমার মাটি রাস্তা আছে নিয়ে তা দেরি কেন করছেন জগতে গাড়ি লাভ নেই তো কেন উমার মাটি শুকাই যায় মাটি শুকাই নি উমার মধ্যে আঙাবে আমার আঙাবে ওই যে দেখবো দে না নাই তুই যত আগত গার আমার তুই লাভ নাই লাভ নাই ওই ধরে তাও আমরা আগত তবে আমরা যে তুই জমি লিছি এবারে খামার পড়ার ছয়গাড়া মানি না নাই হ্যাঁ ওটা যে লাগারি তাহলে লাভ আছে কারণ মুখে হচ্ছে ডাঙ্গা বিশেষ করে হচ্ছে মাটিলার রস শুকাই গেছে কিরে ফোন তো গেছে রে ফোন গেছে ধরেছে না না ফোন ধরবে না এই চিন্তা করবি চলছে একা পথে বিহলে দোস্তি ফোনটা কার লগে আছে রে আবে যে যাবে নাটক লাগলো দিরে বাস্তবে মনে হয় কোন বুঝলাতে রে বুঝলাম তো ডেটারা তো ঠিক বন্ধ হয় নাকি হকাশ মার্কার লোক না তীরে কার কোন বাস তোর ওখান তারপর তোর বড় বাগুন মানে যাই মন তাই কাটো কে কয়টা কাট পাবা তুমি কাটো নাকি কাটাইলো প্রতিযোগিতা হ্যাঁ এই তুমি খিলা বলি পালা 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 এ কোনা চাল দিব রে কোনা চাল দিব ওখান শুকানো না ওই ঠিকারটা দিনাজপুরা আর মিলন হওয়ার ওইটা অনেক চাল দিছিল না নাই কথা এমনি করে ঘুরাই হ্যাঁ কিবা কথা চাচা আমার কথা কথা আমরা তো জানি না গে আমরা তো নতুন ড্রাইভার তোমরা যেন কথা আমরা তো শিখিনি নতুন ড্রাইভার বা আমরা তো শিখিনি বা এই আর কি কোন জেলা লিজাছি না রে ঘরটা দে বানাছেন লোক লিখেন না রে কি ঘর কি বানাছেন ঘরটা কি বানা কোন ঘরটারি ওই ঘরটা খড়ি ঘরা ঘর ঘরা ওই টিন ঠুকে দেন না খেলা খেয়ে পিছনে দিবেন হ্যাঁ নিজে টিন ঠুক পারবেন
দেখবি ঠিক কথা দিছি কে ঢুকেছে তোর বাপ টিন ঢুকেছে তোমার ঘর কিন্তু কোন কো ব্যবসা শুরু করে দিল নাকি শালা হ্যাঁ টিন ঠুকার কি ব্যবসা শুরু করে দিল নাকি শালা টিন ঠুকার ব্যবসা শুরু করে দিল নাকি নিরঞ্জনের পেটে লাথি মারছি রে আপেল নিরঞ্জনের লাঠি হ্যাঁ হিন্দু লোকদের বাঙালি আছে এইটাই তো কপাল ঠাকুরবেলা মাঝে মধ্যে তোরা বাংলাদেশে তুমি এটাই তো কপাল রে ইনকাম করবা ফোন ব্যাক কেন করেন এক ফোন দিয়েছে নাকি যাই আনছে মরদ দুলাবের গাড়ি খানছিল বেঁচে দিছে কেন ব্যস্ত দিছি লস খাইছি লস এই মেহেন্দ্রাত লাভ কম রে যদি ক্যাশ কিবা করবা পারে ক্যাশ টাকা দিবা পারে তাহলে আইলা তো 2 বছর চালাইলে তো শেষ হাইস 3 বছর ওই গাড়ি খানে বসে আছে কি না না ফোন ধরে না কেন ফোন ধরতে মিস কল দেস বুড়ি তাও আচ্ছা গোটা ফকিন্নি মার্কা লোক লাগাইছে রে ফকিন্নি মার্কা মিস কল খালি মিস কল আর মিস কল আই ফোন নিয়ে যা দি লা 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 ফোন নিয়ে যা কাট দিয়া লাল ক্যাপ পিন্দা দেখি ও না পাইলট না না পাইলো পাইলট এবার ওঠে না কেন এইবার ফোন দিয়া রে সাই ফোন দিবি ফোন দিবে ফোন দিলে ভালো না দিলে খালো এটাই আর কি। এদিকে নে রে তুই আরো লাগা মিস কল লাগাইতে দেবো তুই আজ কি হবে আজকে মিস কলে একটা দিন কি মোর একটা দিন নাকি বেলে এই বাসটা কাটে এই বাসটা কোনটা এই বাসটা রে এই বাসটা কাটিল ভাই না এই খই করবেন এটা রে কি কাটে কি ভিতর থেকে ওই যে কাল রাত ব্যাডমিন্টন খেলবা যাচ্ছি না নাই ব্যাডমিন্টন খেলবা যাচ্ছি না নাই কি যাচ্ছে নাকি দেখাও যাও নি খালি একদিন খালি গেছি প্রথম দিন আর যাও নি চলে গেছো তাতে কি রে 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 লা 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 কালে কি রে একটু কিবা করে মুছতে ভাঙবো নাকি তিরি তুই অঙ্ক আনবো হবে নি রোক এই ঠেলা কাটিব এলা কাটলে এদিকে চাপে দে বুঝলাম দেখছিল কত শক্ত বুঝছিস মানে থালাত না চোট দিবা যায় না এটা ডাইরেক্ট চোট ভাই রে চোখটা লানি মেলে গেছিল আর আজও আছিল ফান দেন না ফান বগলা মারত না হ্যাঁ না একটা ঢাকাত আছে কথা হাজা ধরে গ্রুপত কথা হাজা না ওইটা সোয়াগও আছে কি আছে সোয়াগ সোয়াগ গাদি মোবাইল লিখে হ্যাঁ সোয়াগ গাদি মোবাইল লিখে হ্যাঁ সোয়াগ গাদি ফোন করে নাম্বারটা দে আমি তো আইডিয়া দিম হ্যাঁ আইডিয়া মেসেঞ্জার ইয়া স্ক্রিনশট মারি দে দিস তুমি একটা এখানে আজ পাড়া দিন কি দেখি চল পুলিশ হাসপাতালে বাপরে এই প্রতিদিন একটা গলা আছে একবার কাটেলে চল যা এখন কোনচি কাট দিন বাই লাগাবো কি এখন কোনচি কাট দিন বাসটার মতো লাগাবো পারি কার বাড়ি তোমার বাড়ি কেন কাটে রুস্তুমরা জরুরি না মানছিল এলা মেয়ে কয়েকবার বাস কাটে নিয়েছি ভাই এটা তো খালি জামলা খালি তোর বাসটা নিয়ে যাবে না কাটলে উপরে থেকে উমরা যেরকম বসে না কাটে লেগেছে উপরে কাটেলে চলে গেছে বুঝছিস তলের আর কাটতে পারেনি এরকম একটা অবস্থা শালা কি তোমার পরীক্ষা কয় তারিখ হবে এলা কি করবো শালা পরীক্ষা দিয়ে ঢাকা দেবো বেরবা টাকা টাকা পয়সা হইলে যাবো পারো যা পারু
টাকা পয়সা হইলে যাম বেরবা বেরবা বের বাদ আর মুই যেটা চাকরি করছি ওইটি ওখানে অফিসটা থেকে আর একবারে 18-19 তালা ঘুরে বসে এখানে কিরে শিমুল তুমি কালা হয়ে গেছো এই মুখে কি অবস্থা এরকম কেন হয়েছো ইয়ার লোক তো এরকম কইবি রে ভাই সব মুভিজ বুঝছিস পঞ্চগড়ের লোক নাকি হ্যাঁ সব পঞ্চগড়ের মুভিসগুলো এখানে এসেছে আবার মিজু যা বলে কিরে তুমি কালাই হয়েছো কি হয়ে গেছে শরীরটা শুকিয়ে গেছে তোমার এইরকম কেন কারণ কি কৃষি ক্ষেতের মধ্যে খালি কাজ করতেছ হ্যাঁ টাকা ছিলা কি চিন্তা ছিল বেড়াচ্ছিলা আর এখন তুমি কি অবস্থা হয়েছে শরীরের দেখছো যাবো হ্যাঁ যাবো জাম তুই তো জালে তোর রশিদ ভাই তুই বেড়া যাবো গাজীপুর না কেটে জানি আর তুমি তো গাজীপুর যাবে গ্রামে আমি তো যাবো একবার মেন শহরে বুঝো না কেডা কইছি আমি এই ফাড়াবো নাকি রে যা মুর ভাতা নেই আর কারেন্টটা যদি একবার শর্ট করে ওঠে তাহলে তো হয় কেন বলে ওগুলা বুঝাবো না জিনিসটা মানুষের এগুলো মাথার সমস্যা আছে রে আবেল মেলা 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 কিন্তু আর মাত্র একদিন বাকি যারা এখনো মেলা যান নাই যেমন আমাদের এখানে আক্তারা দায় যায় নাই মেলা এখন পর্যন্ত মেলা কোনো জিলাপিটা পর্যন্ত খাই নাই জানি না তাই যাবে কিনা এ দাই যাবনি এ দেখছিস আপেল মেলার বলে দরকারটা কি দাই গোয়াতে মেলা যারা যায় তারাই শুধু আনন্দ উপভোগ করবে এ মি কয়বার মেলা গেছি জানিস 3 বার আরে মেলা পড়ে গেল তো গাইস দেখি আমি আমার ওখানে জলপাইয়ের গাছে একটা জলপাই ছিল ওটা আছে কি না নাই আমি খোঁজার চেষ্টা করতে দেখি পাই কিনা এটা তো জলপাইলা ছিল কিন্তু এখন দেখো না তো আগে তো অনেক জলপাই ছিল তো এলা তুমি দেখো আমরা কি কহছে কহুক রে জলপাই তো পাইছু রে একটা তো পাইছু রে আমার ফুলের মানুষ বন্ধু তুমি হইলাই না জ্বালাই গেলে আগুন ভাইয়া গেলে না একটা জলফই দেখছিল কিন্তু পারিম কেঙ্ক মাথার তো ঢুকে না বলে তারপরও চেষ্টা করিম বুঝছেন তারপরও চেষ্টা করি জলফইটা পারিবার টানে আগে আগে আমি নিচে যাই নিচে যাই দেখো কোনে পাইল যাচ্ছে না নিচে যাই দেখি আগে পাওয়া যায় কিনা আমি অনেক চেষ্টা করি জলপাইটা পাওয়া যায় সেটা কি সেটা আমার মা দেখি চেষ্টা করবো আমি পারতে পারি কিনা তো আমাকে সাবধানে কাজ করতে হবে এর মানে এই না যে আরে ভাই জলপাইটাই পালা পারি যদি কোনো মতো যদি পড়ে যাও মারে মারায় মোর মনটা কহে না যে আমি পারি তারপরে দেখো যাই হোক খুব রিস্ক হয়ে যাবে জলপাইটা পারা যাবে না মনে হয় তাহলে এখান থেকে তাহলে উঠি আমরা এখান থেকে যদি লক্ষ্য করি ওঠার চেষ্টা করি তাহলে খারাপ হবে চলো বাইরে যাই এই যে আমার পেছনে গাছটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিনকার গাছ মূলত এটার বয়স আমার জন্ম থেকে এই গাছগুলো দেখতেছি তাও এরকমই আছে ছোটোবেলায় গাছ ছিল এটা বয়স 17 থেকে 18 বছর বয়স আমার ওই রকম চলতেছে
আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা মূলত ওই রকম বয়স নাই, বেশি বয়স হয় নাই। আমাদের পুকুর পাড়ে কয়েক মাস আগে আমরা কিবা করে দিছিলাম, আলহামদুলিল্লাহ। এখানের যে ক্যামেরাটা উঠতেছে, এক কথায় দারুণ চমৎকার একটি দৃশ্য, যেটা আমি বলে মনে করি। আমার মনে হয় না যে আমি এইরকম একটা সুন্দর গাছের মধ্যে একটা আবহাওয়া দিয়ে এত সুন্দর একটা পাইছি, ভাবতে অবাক লাগে। খুব সুন্দর। এখানে ভিডিও করতে হলে এইরকম টাইমে আসতে হবে। খুব সুন্দর হচ্ছে একটা ভিডিও। আমার ভয়েস ভিডিওগুলো যদি এখানে প্রত্যেকটা বানাই তাহলে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, আমি যেটা আশা করি আর কি। যদিও আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় নাই, তারপরেও মানুষের যেটা আশা থাকে আর কি। আমি যদি জামের গাছে উঠি তাহলে আমার মা কোথায় যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। ডাকাবো কি? ডাকালে তো পাশে রাত দিবে। বাথরুমেরও চাপ আছে, চারদিকে সমস্যায় পড়লাম গাইস, বুঝতেই পারছেন। আমি যদি 40 মিনিট ভিডিওটা না বানাই তাহলে তো ভিডিও সুন্দর করতে পারবো না। এই মুহূর্তে আমার খুব চাপও আছে, আমি কেমনে কী করি। সকালে আমি বাথরুম করি নাই, তাই একটু চাপ আছে। তো সকালে এক ভাই আমাকে একটা কথা বলল, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি যে শিমুল, তুই নাকি বলে এরকম এরকম সমস্যায় পড়ছো, কোথায় ছিলে এতদিন, তুমি নাকি এরকম এরকম কাজ করে বেড়াও। অভিভাবক নাকি বলে শুনছি। দেখান ভাই, মানুষ অনেক অনেক কিছু বলবে, আসলে শোনা কথা দো না, এটাই বাস্তব। আমরা আমরা চোখে বিশ্বাস করবো, আমরা কাজে বিশ্বাস করবো, আমরা নিজের চোখে দেখবো আর কি। তার কতটুকু দোষ করা নাই সেটুকু আগে আমাদের সব ধারণা রাখতে হবে, জানতে হবে যে আসলেই কি সে দোষ করেছে কি করে না। তো আমাদেরকে এই পদক্ষেপগুলো আগে আমাদেরকে জেনে নিতে হবে। তো আমরা যদি মানুষের বিবেক বিবেচনা যদি না করি, ধারণা যদি না রাখি, না জানি, ধারণাটা আমাদের পুরোটাই ভুল হবে বলে আমরা যেটা আশা করি। অনেক মানুষ অনেক কিছু বলবে, আগে নিজেরটা আগে চিন্তা করতে হবে, দেখতে হবে যে আমি কাজটাকে ঠিক করতেছি না ভুল করতেছি। আমি যদি কাজটা রং করি তাহলে আমাদের দিকটা ওই রকম খারাপ একটা পজিশনে যাবে, যেটা আমি মনে করি। একটা কথা আছে যে আপনি আচরি ধর্ম শিখাও করে। আপনি যদি নিজে উপদেশ পালন না করেন তাহলে অন্যকে উপদেশ আকারে দেওয়া ঠিক না, যেটা আমি মনে করি। আগে নিজেকে উপদেশ পালন করে দেখাতে হবে, তারপরে আমরা উপদেশ পালন করার চেষ্টা করব। মানুষকে শুধু উপদেশ দিলে হবে না, আগে পালন করে দেখতে হবে যে কাজটা কি ঠিক করা যাবে না যাবে না। আমরা যদি উপদেশ পালন না করি তাহলে আমরা কিন্তু ভুল করে ফেলব। মানুষের দিক হচ্ছে তিনটা: ভালো, খারাপ আর চরিত্রকে অবশ্যই আমাদের যথাযথ সময়ে আমাদের ঠিক রাখতে হবে। আপনাদের সামনে প্রায় সময় আমাদেরকে ভিডিও দিতে হয়,
অনেক সময় অনেক ধরনের নিয়মের ভিডিও দিতে হয়। এর আগে আমি অনেক ভিডিও দিয়েছিলাম, আর যদিও আমাদের লাস্ট টাইমগুলো কমপ্লিট হয় না আর কি। তো আমরা অনেক সময় আশা করছি, আমাদের একদিকে মুফিক ভাই তিনি দেখে আছেন, তো তিনাকে আমি কিছু একটা বলতে চাইবো না, তিনি যে কী করছে সেটাও আমি জানি না। বাড়িতে আমার মা আছে, কিন্তু তো মুফিক ভাই মনে সম্ভবত যা করছে ওই যে মাছ শেখেছে নাকি, ওইটার তা না মনে হয়। আজকে আমরা বলে মাছ শেখেছে, ওই যে চোখা শেখেছে, চোখা তোমরা শেখে আনে মাছ মারবে আর পা হচ্ছে ওইটার তা না। দরজা করলে ফিলে রাখছি গাইস, কী করব, দরজাগুলো আমাকে বন্ধ করে দিতে হবে, বুঝছেন, নাহলে সমস্যা হয়ে যেতে পারে। দরজাগুলো অফ করে দিলাম, বাড়িতে যেহেতু কেউ নেই। আমার ভদ্রভাইরাও খুব চাপ আছে, 40 মিনিট ভিডিও না হওয়া পর্যন্ত আমি ভিডিওটা আপনাদের মাঝে কাটতেও পারতেছি না। এক কথায় অসম্ভব ব্যাপার একটা, মানে কীভাবে আপনাদেরকে বোঝাবো তাও আমি বলে বোঝাতে পারতেছি না। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ধানের তুষ, ধানের তুষ বলা হয় আর কি, যেটা ধান থেকে গুঁড়ো করে সেটা হয়েছে। দেখি আমাদের একটা ভাই বাজার ফোন দিছে, ফোনটা একটু রিসিভ করতে হবে, একটু লক্ষ্য করি। মোবাইলটাও খুঁজে পাচ্ছি না, ছিনু কোনটা রে বা, আমার ভাঙা মোবাইলটা কোথায়, কারণ ওটাই আমার শেষ সময়। মোবাইলটা আমার এখানে সবসময় থাকে, এখন তো মোবাইলটা দেখতে পাচ্ছি না, মোবাইলটা আছে কই, খুঁজে পাচ্ছি না। অবশেষে পেয়ে গেলাম আমার মোবাইলটা, দেখি ফোন দিয়ে একজন কারে ফোন দিয়ে কিছু কথাবার্তা পাওয়া যায় কিনা সেটা আমি জানার চেষ্টা করবো আপনাদের মাঝে। চোখ ভর্তি স্বপ্ন, মুখ ভর্তি বরণ, এভাবেই চলছে আমার জীবন। দেখি কিছু ফোন দেখাও। হ্যালো বন্ধু, কী অবস্থা রে, পাইছস? আরে তোরে যে কইলাম যে ওদিকে যাইস না, আমি তো যেটা করি সুবোধের কাছে দিয়ে বইটা নিতে চাইলে তুই যে কইলো যে বই দিবা চাইলো কিনে, বই কি পাইছি, কতক্ষণে দিবে? তোমাকে দিবা কইস, কয় টাকা চায়? আরে বেশি হয়ে যাচ্ছে, মানে তুই জানিস না যে কত নেবে, শরীরটা জানবো নীতি, শরীরটা জানিস কত চায়, তারপর সালা হবে একটা দাম। শুভর কাছে তো মোর নাম্বারটা নাই, কিন্তু আর ফের মোর আইডিটা আছিল, মোক আজকের মধ্যেই মোক পালানো যাবে একটু বই কিনবো, না হয়নি। কালকে ভাইয়া চাপ দিছে, কিন্তু বই এলাও লিস নি কেনে, ওইটা একটা না, যদি আজ যদি না কিবা করতে পারো তাহলে সমস্যা হয়ে যাবে। তুই একটু ব্যবস্থা করিস, তোকে ফোন দিয়েছি, তুই ফোন ধরলে তুই তোকে পাই যাবি। তুই আসিস কই এখন? বাংলা মার্কেটে জানে কী করিম রে, তুই যদি ইয়া করবা না পারিস, ওই যে সময় দিবা না পারিস, তুই যদি না যাইস তা মিরাজকে বাংলা জানে কী করিম ক দি, তাই ভাই রইবে কেন কত রে ভাই, মির্জাপুর যাম অত দূর, সে লাগালো পাম্মি, এরকম কথা হইল তাইলে?
কি করি মেলা তা ওমরা কত চাইবে রে 800 1000 চাই কয় সালের বইলা একটু দেখা লাগবে নি তা কালকে তো আমার ফোনে মোর ফোনটা তো কাইলা টাকা ছিলনি মোর ফোনটা টাকা ছিলনি 1 নাম্বার এটা সমস্যা ওইটার তানে আমি তো ফোন দেওয়া পারোনি যাইছি তো না না ওইটা কথা কব না আমি তো মোর ফোনে টাকা ছিলনি ওইটার তানে আমি ফোন দেওয়া পারোনি ভাই তা তোর লগে যে আমি যে কথা কইনু কালকা কইতে কইতে যে ফোনটা মোর কাটে গেল হ্যাঁ তা তুই ফোনটা যে কাটে গেল তা তুই ইয়া করবো নি ফোনটা তুই মোক ব্যাগ দিব নি ব্যাগ তো দিব নাকি হ্যাঁ কিন্তু কেমনে কেমনে যাবো রে সেটাই তো আমি বুঝার চেষ্টা করতেছি আমি বুঝছ না এই মুহূর্তে আমাদের ডাইরেক্টর সাহেব আমাদের মহিম ভাই সেও ডাকাচ্ছে কিন্তু আমি যেতে পারতেছি না এটা খুব রহস্যজনক সেখানে যদি আমি ডাকাই সেখানে জিয়ারুলের বেটি ওরাও আছে ওখানে তারা হয়তো বা আমাকে ফোকাস করতেছে হয়তো বা দেখতেছে ডাকাইতেছে তবে তাদের কথা যদি আমি একটু রা দিই তাহলে একটু খুব খারাপ একটা অবস্থা হবে তো যত হোক তুই একটু কম সময়ের মধ্যে একটু ব্যবস্থা করে দেবে খুবই একটু হ্যাঁ মানে শালটা যদি আর কি ইয়া করে জমে তাহলে মনে করেন যে তাহলে একটা আইডিয়ার উপরে বইটা নিতে পারি যদি 2024 সালের হয় বা 25 সালের হয় তাহলে বইটা নেওয়া যাবে আর পুরানা বই হইলে তো একটু সমস্যা বেশি হয়ে যাবে না পুরানা বই হইলে একটু সমস্যা বেশি হয়ে যাবে বুঝছিস তুই একটু দেখবো কতর মধ্যে আর কি বই পাইলে ভালো হবে 1000 টাকার মধ্যে 700-800 টাকা হইলে হয়ে যাবে আর কি ওয়াক কই যাবত ওয়াক কি কয় আর তো অনেকদিন আগত কইনু যে এরকম 700-800 টাকা যদি পাই যায় তাহলে দিবা কই তা কাল যে আমি তোকে ফোন দিন কাল তো সালা আমার টাকা শেষ হয়ে গেছিল তা তোকে ফোন দিবা লাগবে পরে তা কাল ফোন দেবো নিতি রে এরকম করলে হবে কালকাতে তো কইনু যে হচ্ছে তুই ইয়া কর যে কালকার টাকা শেষ হয়ে গেছে তো ফোনটা একটু ব্যাক কর ভাই তোরা তো ব্যাকও করিস না হিসেও করিস না ভাবপতি তোদের বেশি বাইরে গেছে নাকি তুই কি এখন কি চাকরি বাকরি করতেছিস কি চাকরি ইয়া চাকরি কেন যে তুই যে এখন যে চাকরিটা করছিল অলিম্পিকের হ্যাঁ ওই চাকরিটা গেলা করছে নাকি তুই কয়েকদিন আমাদের একটা স্টোরি ফেসবুকে ইয়া দিল না যে ছবি দিল না তো ছবি দেখে আমি বুঝা পাইছি আর কি তুই কিছু না কিছু একটা ভালো একটা চাকরি করছি হয় নাকি কত দূর সরকারি চাকরি করছিস ভালো কথা তো তাহলে তোর বলে চাকরি হইলে না তোর লোক বিয়ে দিবি তা শালা কি তুই বিয়া শাদি করবো নাকি শালা করলে দেখা চাকরি হয়ে গেছে চিন্তা কি আর দেরি কিসে হয়ে গেছে তুই করলে পাঁচ ঝামলা শেষ এলা তো তোকে মানে নেবে শালা না তোর চাকরি ছিল না তাতে এলা তোর চাকরি হয়েছে নাকি
করো আর সমস্যা নাই, এলা বললেও সমস্যা নাই। বাবার রাতে বিভিন্ন বাবার যাইছে নাই। তাহলে কি বারলিয়া যাবা হচ্ছে বাবলে কেমন যাম আগেলে তুই শালা বারলিয়ার মুখেতে যাবো না শালা। আজকে মুখ বাইরে ঘুরবাই লাগবে রে, নাহলে খুব সমস্যা হয়ে যাবে। গাইল দিয়েছিল টাকা বলে খরচ হয়ে গেছে বুঝছিস। কাল ফের বৃষ্টিবার, কাল হচ্ছে কিস্তি আছে, ফের একটা সঞ্চয় আছে, হাটের দিন কালকা। ঠিক আছে কালকা ফোন দিল, খালা ফোন দেয় না তুই ওইনে কাটে দিল, ফোন টোন দেওয়া দিয়ে নাই, ব্যাক করা করে নাই, মানে ডাইরেক্ট কাটে দিল। একটু ব্যাক কর, কাটেতে দিলা ফোনটাও দিলাম। হুম তারপর আল্লাতে কি প্ল্যান করলো স্যালারি? আচ্ছা তোর কি পোস্টিং কি ইয়া নাকি ওই যে ঠাকুরাতে না পঞ্চগড়েতে? তুই হলে তো বেশি ভালো রে, বাড়ি থেকে যাইতে পারবি। হ্যাঁ সেটাই তো রে, কত দিন আগে তোর চাকরি, ইয়ার আগে তো তুই কইছিলি, এখন তুই ইন্টার পাস করার জন্যই তো তুই এখন ইয়া করতেছিস, তাইলে তো তোর চাকরিটা হয়ে যাবে বলে ওইটা তো না, তো তুই এখানে ঢুকলি। এটা বা ছাড়া তো তোর বলে এসআর পদে নিবে না, মার্কেটিং অফিসার পদে। না তো তুই এটা যেহেতু পাস করছো ফার্স্ট সেমিস্টারে, তো তোমার তো এখন হয়ে গেছে, বোঝা নাই? হ্যাঁ হ্যাঁ কে দিল মা? কি শাক? সব শাক তা ইয়া গিলা কি যে রাস্তা দরজা লাগি ডাং ডাং করে গেছিল ইউতিছিল আমার মুখে। আবার বলছিল তো আজ 12টার দিকে গাড়ি চলবে। কার বাড়ি জানি ছোটে কি আমরা বের বাগাইছিল বুঝছিল তো, উচ্চে বিয়াই দাদি বিয়ানটা আমি নারায়ণগঞ্জ সময় আছে যাবার, বিলাপ মঙ্গলে যাবে বা কাপড়া নাই নোংরা নাই, তেলে যাবে আজকে আসবে আবার 12টার দিকে চড়বে আর কি প্রায় 12। এটা আর কোন ট্রেন দেয় আরো, ওইটা দিয়ে আরো কোন ট্রেন রাত 12টার দিকে আরো চড়বে, কোন সময় চড়বে এটাও আমার ব্যাপার। সেকালে পৃথিবীর বিখ্যাত পর্যটকদের মধ্যে একটি অন্যতম ছিলেন মার্কো পোলো। তিনি ছিলেন ভেনিস শহরের 1298 খ্রিস্টাব্দে। বিশেষ ভালো ছিল না, এই দীর্ঘ ভ্রমণের পক্ষে তা ছিল একেবারেই অনুপযোগী, কিন্তু তিনি ছিলেন সাহসী। তিনি পিতাকে তার
সহযাত্রী করে নেওয়ার সম্মত করলেন। অনুবাদ বলতে বোঝায় ভাষান্তর, এক ভাষায় থেকে অন্য ভাষায় রূপান্তর, এক পুনর্বৃত্তিত্ব। বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে তথ্য বিনিময়ের করার জন্য যা বিশেষ এক প্রধান উপযোগী হয়েছিল। পৃথিবীর বিভিন্ন জাতি বিভিন্ন ভাষায় সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ইত্যাদি নিয়ে কাজ করে যাচ্ছে। সেসবের পরিচয় পেতে হলে সেসব ভাষা জানতে হবে, সেগুলি নিজের ভাষায় অনুবাদ করে নিতে হবে। বিশ্বের প্রায় সব তথ্য জ্ঞান ইংরেজি ভাষার মাধ্যমে পাওয়া যায়, তাই ইংরেজি ভাষা অনুবাদের উপর গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। এক ভাষার শব্দের বদলে যে ভাষার শব্দ অনুবাদ করাকে বলা হয় আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদ মনোলোপ হয়ে থাকে। এই ধরনের অনুবাদ প্রায় সকল ক্রমে হয়। আক্ষরিক অনুবাদ ভাষার সৌন্দর্য, মাধুর্য হয়ে থাকে বললেই চলে। যেমন আমরা এটা আশা করি, আক্ষরিক শব্দের হতো যেখানে কোনো মানুষ উত্তর ছিল না, বা বিভিন্ন আইন বিজ্ঞানের মানুষের যাত্রা ছিল, সে হওয়াটাই আমাদের প্রবর্তন হয়েছে। কিন্তু এমনটা আশা করি যেটা আমরা অনেক মানুষ ভাবতে অবাক লাগে, মূলের অর্থে ঠিক রেখে নিজের ভাষাকে রীতি অনুযায়ী স্বাধীন অনুবাদকে আমরা বলা হয় বানো অনুবাদ। এই ধরনের অনুবাদ মূল্যায়নভাবে কিন্তু প্রাঞ্জল সুখ পাঠ্য। তাই আমরা আক্ষরিক রস উপলব্ধির পক্ষে বাধা হয়ে সাহিত্যের অনুবাদ সাধারণত অনুবাদ হয়ে থাকে, যেমনটা আমরা অনুবাদ কৌশল অবলম্বন করেছি। আমরা একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা বিভিন্ন ধরনের দেশ মাতৃক থেকে বিভিন্ন ধরনের নানা প্রতীক ও সংখ্যায় লাভবান হব, এমনটাই যদি আশা করে তা নিয়ে আমাদের দেশ বিভাজন হয়ে থাকে। কিন্তু এখানে যদি বলা হয় মানুষকে সাজানোর পর্যায়ে যদি এমনটা হয়, তাহলে আমরা যেটা মনে করি, সাধারণভাবে আমরা কাজ করলে যে সকল পদ্ধতির মধ্যে অন্যতম একটি পানির সুব্যবস্থা ব্যবস্থা হয়েছে তা নিয়ে যে আমরা দুশ্চিন্তা থাকি, তাহলে আমাদের জীবন খুব সংক্ষিপ্ত। কিন্তু আমাদের অনেক কিছু করার থাকে না। মানব জীবনে কিছু মুহূর্তের সমষ্টি মাত্র, তাই এই মুহূর্তে আমাদের অকারে নষ্ট করা উচিত নয়। সময় নষ্ট করার অর্থ জীবনকে সংক্ষিপ্ত করা। সময় ও জোয়ার ভাটা কারো জন্য অপেক্ষা করে না। এখানে পরদিন সকালে কুসংস্কার ঘুম ভাঙলে সমুদ্র আকাশে জোয়ার খেলে না, তেমনটাই আমরা দেখেছি। দ্বার প্রান্তের এক মানুষ এসে বলবে, আমরা একটা জিনিস পড়বো এখানে, অনেক পড়াই পড়েছি মূলত, আর অনেক বাকিও আছে। 21 নম্বর 29 নম্বর পৃষ্ঠা। স্বদেশ উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আমরা যদি এটা ভাঙে ভাঙে যদি পড়ার চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই এটার মূল পাঠটা আমরা অবশ্যই জানতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমার কাজে যাই। স্বদেশপ্রেম মানব জীবনের মহা একটা বৈশিষ্ট্য। স্বদেশকে যারা ভালোবাসে তারা মানুষত্বের এক অধিকারী, সমতুল্য। ভাবলি উৎসনে বলা হয়েছে স্বদেশপ্রিয় মানুষ সামাজিক জীব হিসাবে প্রত্যেক মানুষকে কতিপয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। স্বদেশপ্রেম এসব দায়িত্বের মধ্যে অন্যতম। দেশ এই জাতির সেবায় নিজেকে উৎসর্গ করায় মধ্যে নাগরিক জীবনের নিহত। দেশপ্রেমের মাধ্যমে মানুষের যথাযথ পরিচয় মিলে। কথায় আছে, জননী জন্ম ভূমিকম্প স্বর্গাই গরিসাই, স্বদেশ ভালোবাসে না এমন কোনো মানুষ নেই বলেই চলে। এখানে আবার হাদিস সম্পর্কে বলা হয়েছে। হাদিসে আছে জন্মভূমিকে ভালোবাসা
ইমানের অঙ্গ, যারা দেশকে ভালোবাসে এবং দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন, তারা মানুষ নামের যোগ্য। মানুষ নিজের মাতৃভূমিকে যে অন্য যে কোনো দেশের চেয়ে প্রিয়, মর্যাদাবান বলে বিবেচনা করে। দেশ ছেড়ে যেতে মানুষের মন চায় না। বিদেশ গেলে স্বদেশের জন্য মন কাঁদে, আর স্বদেশের প্রেমের অনুভূতি যার সমতুল্য। আলো নর তুলনা নেই জীবন হয়ে জ্বর, মানুষের হৃদয়ে জন্মগ্রহণ করলে একজন অতিক্তি হবে না। স্বদেশ প্রেমীহীন মানুষ পশুর মতো বিবেচনাহীন হয়ে থাকে। মানুষ হিসেবে জন্মগ্রহণ করলে একজন মানুষ প্রকৃত মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। কিছুদিন আগে আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি একটা কথা বলা হয়েছে, পৃথিবীতে যারা মানুষ আছে সেরা মানুষ না, এগুলো হচ্ছে জনসংখ্যা। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। মানুষ পৃথিবীতে মানুষ হওয়া বড় কঠিন। একজন পশু জন্মগ্রহণ করলে সবাই তুই পশুর মতো পশু হ, কেউ কোনো দিন বলে না তুই পশুর মতো পশু হ। একজন পাখি পাখি একজন হাতিকে বা ঘোড়াকে বা মহিষকে জন্মগ্রহণ করলে তাকে কেউ কোনো দিন বলে না যে তুই হাতির মতো হাতি হ। পশু পাখির মধ্যে কত তফাৎ মানুষের মধ্যে। পৃথিবীতে মানুষ হতে গেলে তাকে মানুষ বানাতে হয়। পৃথিবীতে মানুষ হতে হলে অনেক বলে, পৃথিবীতে মানুষকে অনেক আছে, তুই মানুষের মতো মানুষ হ। জন্মগ্রহণ করার পর মানুষ বলে তুই মানুষের মতো মানুষ হ। এই কথাটা কেন বলে? কিন্তু পশুকে কেউ কোনো দিন বলো না তুই গরুর মতো গরু হ, তুই ছাগলের মতো ছাগল হ। কিন্তু মানুষকে বলতে হয় তুই মানুষের মতো মানুষ হ, তাকে মানুষ বানাতে হয়। পৃথিবীতে যারা মানুষ জন্মগ্রহণ করে তারা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। কেন জানেন? এটা মুখের কথা না, এটা বইয়ের কথা। স্বদেশ প্রেমী মানুষ পশুর মতো বিবেচনাহীন হয়ে থাকে। পশুর মধ্যে নীতিজ্ঞান নেই, দেশ বা জাতির প্রতি কোনো প্রকৃতি মানুষ নয়। যারা নিবেদিত চিত্তে দেশকে ভালোবাসে এবং দেশের জাতির উপকারে নিজেকে উৎসর্গ করে, প্রকৃতপক্ষে তারা মানুষ। দেশপ্রেমিক তারাই স্বদেশকে ভালোবাসে, প্রয়োজনে নিজেকে প্রাণকে আকত্তর উৎসর্গ করতে হবে, তবে জীবন হবে সার্থক। দেশকে যারা ভালোবাসে না তারা পশুর সমান। আমাদের পৃথিবীতে আমার মানুষ আছে, আমাদের বাংলাদেশে, যারা নিজের দেশকে ভালোবাসে না, দেশের প্রতি কোনো মায়া দেয়া নেই, তারা দেশপ্রেমিক নয়, তারা আমি মনে করেন যে পশু সমান। এক কথায় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন, এটাও একটা বাস্তবতা। স্বাধীনতার সাথে সাথে একটি জাতীয় অস্তিত্ব জড়িত থাকে। স্বাধীনতা অর্জনের কঠোর সাধনা হচ্ছে তার রক্ষার সাধনা কঠোরতর হওয়া অপরিহার্য। স্বাধীনতা জাতীয় জীবনের অমূল্য একটা সম্পদ। স্বাধীনতা ছাড়া কোনো মানুষ পৃথিবীতে বেঁচে থাকতো না। পরাধীনতা কোনো মানুষের কাম্য নয়। পরাধীন জাতি অন্ধকারে নিমজ্জিত থাকে বলে পরাধীনতা মানবতা হয় অপমানিত, মানুষত্ব হয় কুলঙ্ঘিত। স্বাধীনতা লাভের জন্য জীবনকে বাজি রেখে সংগ্রাম করতে হয়, লড়তে হয়, সংগ্রাম করতে হয়, তাহলে আমরা স্বাধীনতা লাভ করতে পারবো। স্বাধীনতা অর্জন করা খুবই কঠিন এবং দুরূহ, বহু কষ্টজিত, তিতিক্ষার প্রয়োজন। তাই একে মর্যাদা সম্পন্ন করে তোলা কঠিন ব্যাপার। স্বাধীনতা রক্ষার জন্য বহু শক্তি সামর্থ্য থাকা দরকার। স্বাধীনতা অনিষ্টকারী শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য জীবনযাপন না করে কর্মঠ বলিষ্ঠ আত্মপ্রত্যয়ী জাতি হিসাবে স্বাধীনতার ফসল ঘরে ঘরে পৌঁছে দিয়ে স্বদেশের মর্যাদা স্লোগান স্বাধীনতা করা সম্ভব হবে। তবে
একথা সত্য যে অর্জিত স্বাধীনতা রক্ষা করা অর্জনের চাইতেও কঠিন। এবং শেষ কথা বলা হয় যে দেশের স্বাধীনতা রক্ষার সাধনা যথাযথ কঠোর সাধনা। ঐক্যবদ্ধ দেশবাসী যদি তা প্রতিরোধ করতে পারে তাহলে স্বাধীনতার মর্যাদা রক্ষিত হবে, তখন এই স্বাধীনতা অর্জন সার্থক বলে বিবেচিত হবে। স্পষ্ট ভাষী শত্রু নির্বাক, মিত্র অপেক্ষা ভালো। স্পষ্টভাষী শত্রু সে শত্রু হলে প্রয়োজনে যে সে যদি সত্য নিষ্ঠা মনোভাব ব্যক্ত করে তাহলে তাও থেকে উপকার লাভ করা যায়। অপরদিকে নির্বাক বন্ধু সে বন্ধু হলে প্রকৃত বন্ধু নয়। ভাব বিশ্লেষণে বলা হয়েছে সমাজে এমন মানুষ কিছু কিছু আছে, কোনো মানুষ নেই যার শত্রু নেই। প্রত্যেক মানুষ এবং প্রত্যেক প্রাণীরই শত্রু আছে, যেটা আমরা মনে করি। সকালের বন্ধু যেমন নিত্য যেমন তেমনই শত্রু থাকে। কাছাকাছি কোনো না মানুষ শত্রুকে পছন্দ করে না, কারণ অনিষ্ট সাধনাই তার কাজ। একজন লোক তার শত্রুর প্রতি শত্রুতা প্রদর্শনের জন্য সব প্রকার কলাকৌশল আশ্রয় নেয় এবং তাকে প্রযুদুস্ত করার হীন প্রয়াস পায়। তবে স্পষ্ট ভাষায় শত্রু জীবনের জন্য ক্ষতির পরিবর্তনে কল্যাণকর হতে পারে। জীবনে চলার পথে কারো না কারো শত্রু ভাব আবার কারোর সাথে বন্ধুত্ব বা ভাব করে ওঠে। আমাদের জীবনে নানা রকম আমাদের শত্রু বন্ধুবান্ধব জীবন চলার মধ্যে এগুলা প্রতিনিয়ত হয়ে থাকে। এটা শুধু আমাদেরই কাম্য নয়, প্রত্যেক পশু পাখি প্রাণীরই শত্রু আছে। এই পৃথিবীতে প্রকৃত মিত্র পাওয়া বড়ই দুঃসহ ব্যাপার। বন্ধু মানুষের জীবনের সকল কাজে এগিয়ে আসে, সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। আবার কিছু বন্ধু ক্ষতি করার চেষ্টা করে। সুপরামর্শ দেয়, সুখী ও সুন্দর জীবনযাপনে সওগাত দান করে। তার কাছ থেকে স্বাভাবিকভাবেই পরম উপকার প্রত্যাশা করা হয়ে থাকে। কিন্তু সে বন্ধু যদি প্রয়োজনের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে তবে তার কাছ থেকে কোনো উপকার পাওয়া যায় না। মানুষের জীবনে মহত্ত্বগুণ স্পষ্টবাদিতা। বন্ধুর বিপদে চুপ করে থাকে, বন্ধুর জন্য বিন্দুমাত্র সহানুভূতিতা প্রকাশ করে না, অর্থাৎ তাদের ভাবটাও থেকে ধরি মাছ নাচই পানি। এরূপ বন্ধুর সান্নিধ্য বর্জন করাই উচিত। এরকম নির্বাক বন্ধু থাকার কোনো সার্থকতা নেই। যে বন্ধু কোনো বিপদে পাশেই থাকে না সেই বন্ধুর বন্ধুত্ব করে কোনো লাভ নেই। স্পষ্ট ভাষায় শত্রু জীবনের ক্ষতির পরিবর্তে কল্যাণকর হতে পারে। একজন শত্রু তার শত্রুর সকল কাজের সমালোচনা রটনা করে। শত্রুর ভূমিকায় অপমানিত হলে নিজেকে শত্রুরে নেওয়ার সুযোগ পায়। তাই সে শত্রু হলেও স্পষ্টবাদী তার মুহূর্ত বান্ধব। শত্রু স্পষ্টভাষী হলেও জীবনের অনেক উপকার পাওয়া যেতে পারে, কিন্তু নির্বাক বন্ধু থেকে উপকার কোনো সময় আশা করা যায় না, যেটা আমি মনে করি। ধরি মাছ না ছুঁই পানি, এই কথাটা আমি কিছুদিন আগে একটা ব্যাকরণ বইয়ে পড়ছিলাম, মানেটা আমি বুঝতে পারলাম না ঠিকভাবে। ধরি মাছ না ছুঁই পানি এটার মানে বেশ কেমন জানি হয় আর কি, আমি জানি না। মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন। ভীমরতা পলাতনতা নয়, মরণজয়ী সাহসী আত্মপ্রত্যয় জীবনে প্রকৃত একটা ধর্ম। নির্বাক বন্ধু থেকে কোনো উপকার আসে না, আশা করা যায় না। মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন। ভীমরতা পলায়নতা নয়, মরণজয়ী সাহসী আত্মপ্রত্যয় জীবনের প্রকৃত ধর্ম। মরণজয়ী দুঃসাহসী ব্যক্তিরাই মৃত্যুকে বুকে বুক পেতে নিয়ে গড়ে তুলছে মানব সভ্যতার মহিমান্বিত ঐশ্বর্য। মানব জীবন কুসুম মানসিত নয়, জীবন চলার পথে তাকে
প্রতিনিয়ত বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। জীবনের লক্ষ্য আদর্শ বাস্তবায়ন করতে হলে বাধা বিপত্তিকে ভয় পেলে চলবে না। বিপদে হতাশাচ্ছন্ন না হয়ে তাকে সকল প্রতিবন্ধকতা ধীরে চিত্তে মোকাবেলা করে সম্মুখে এগিয়ে যেতে হবে। কিন্তু মৃত্যু ভয়ে ভীত হলে জীবনের সফলতা বদলে ব্যর্থতার গ্লানি বহন বিপত্তিকে অতিক্রম করার সময় মৃত্যুর ঝুঁকিকে দেখা দেবে। কিন্তু মৃত্যু হয়ে ভীত হলে জীবনের সফলতার ফলে বদলে ব্যর্থতার 40টি আকারে আকারে দাঁড়াতে ক্লান্ত হবে। এই পৃথিবীতে রিস্ক না নিলে কেউ কখনো উন্নতি করতে পারে না। জীবনে প্রতিটা ক্ষেত্রে রিস্ক আছে এবং রিস্ক নিতে হবে আমাদেরকে। জীবন জীবিকার মাধ্যমে অনেক মানুষ রিস্ক নিয়ে কাজ করে। বাংলাদেশের অস্তিত্বে একটি মানচিত্র ছিল না। বহু বাধা বিপত্তিকে পার হয়ে আমাদেরকে রক্তের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশে আপন স্থান করে নিয়েছে। মন্ত্রের সাধন স্বাধীনতার এই রক্তিম সূর্য বাংলার ভাগ্যকাশে কোনো দিনে উদিত হতো না। তদ্রূপ নব্যচারীরা যদি বিপদের ঝুঁকি না দিতেন এবং মহাশূন্যের মারাত্মক বিপদের পরিমণ্ডলে দুঃসাহসিকতা অভিযান সম্পূর্ণ না করতেন, তাহলে ভবিষ্যতেও উপনীত হওয়া সম্ভব হতো না। সুতরাং দৃঢ় মনোবল ও প্রকল্প নিয়ে কোনো কাজে নামলে লক্ষ্যস্থল যতই দুর্গম হোক না কেন, মানুষ তাতে একদিন না একদিন সফল হবে। শেষ কথা, সফলতার পথ বাধা না বিজ্ঞানে পরিপূর্ণ দৃঢ় প্রকল্প নিয়ে সেসব বাধা অতিক্রম করতে হয়। অতিক্রম করতে পারলেই জীবনের সফলতা পৌঁছানো সম্ভব। অসি অপেক্ষা মসি অধিক শক্তিশালী, অসির চেয়ে অসি বড়। অসি অপেক্ষা মসি অধিক শক্তিশালী, অসির চেয়ে মসি বড়। অসি বা অস্ত্র শক্তির চর্চা পৃথিবীতে শুধু বিপর্যয় ধ্বংস ডেকে আনে, কিন্তু মসি বা কলম তা লেখনী দ্বারা সকল সামাজিক অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা এবং ধনাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে শেখায়। অস্ত্র শক্তিকে স্বীকার করায় মানুষ উপায় নেই, কেননা পৃথিবীতে নানা পট পরিবর্তনের পিছনে শক্তি অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু অস্ত্রের চেয়ে একটি বড় শক্তি পৃথিবীতে রয়েছে, তা হলো মসি বা কলম। অস্ত্র শক্তি বা বড় কোনো না হোক না কেন, কলমের শক্তির কাছে তা নিয়ন্ত্রমান। অবশ্যই অসি শক্তিতে বলিয়ান কেউ চ্যালেঞ্জিং করতে পারবে না। আলেকজান্ডার জুলিয়াস সিজার হতে পারে, কিন্তু সাম্রাজ্য গড়ে তুলতে পারে না। আধুনিক বিশ্বে আজ যে উন্নত চরম শিখরে আহরণ রয়েছে তা মূল কলমের শক্তি। যুগে যে মসি মানুষের বিবেক বুদ্ধিকে জাগ্রত করেছে, জ্ঞানের ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। পৃথিবীতে যখনই মানুষ নিপীড়িত ও নির্যাতিত হচ্ছে, তখনই মসি তার মসিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। মসির কারণে মানুষ প্রাচীনকালের জীবনযাত্রা প্রণালী সম্বন্ধে অবহিত হচ্ছে। আবার সাহিত্য, দর্শন, ইতিহাস, চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে তাদের চিন্তাধারা কমেনানন্দ ফলাফলকে প্রকাশ করেছেন মসির মাধ্যমে। এই কথা নয় অসি অপেক্ষা মসি অধিক শক্তিশালী। মারণাস্ত্র যতই বড় হোক না কেন, তার ক্ষমতা একটি সীমা আছে, কিন্তু কলমের শক্তির কোনো সীমা নেই। মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নহে, আত্মসুখ বিলাস ভৈভূমে ব্যয়িত ধন প্রকৃত ধন বলে গণ্য হতে পারে। কল্যাণের সামাজিক অগ্রগতি ব্যতীত অর্থই যথাযথ ধন। মানব জীবনের ধন্য সম্পদের প্রয়োজনীয়তা অনিবার্য, কিন্তু ধন সম্পদের সার্থকতা নির্ভর করে এর যথাযথ ব্যবহারের উপর। মানব কল্যাণের পরিবর্তনে ধন সম্পদ যদি বিপুল বিলাসিতায় ব্যতীত হয়, তবে অর্থ তার মৌলিক উদ্দেশ্য তাৎপর্য ব্যবহারের উপর হারায়।
অনেকে নানানভাবে বিপুল বিত্ত ভৈভবের মালিক হন। তারা বিলাসিতার স্রোতে বা গা ভাসিয়ে দিয়ে বিপুল অর্থ ব্যয় করেছেন। এতে শুধু অর্থের অপচয় নয়, এবং চরম ব্যক্তি স্বার্থ চারিত্রিক কিন্তু অপরাধী তার নৈপুণ্যতা উপন্ন হয়েছে বিভিন্ন ধরনের আমরা বলতে পারি। তাই তাদের ধন সম্পদের দায়িত্ব জনগোষ্ঠীর সামান্যতম যোগ্য নয়। কিন্তু তারা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থাকে, কেননা পবিত্র কোরআনে বলা হয়েছে অপব্যয়কারী শয়তানের ভাই, কাজেই সমাজের বিত্তবান ব্যক্তিগণ বিলাসিতার পিছনে না ছুটে অতিরিক্ত সম্পদ গণিত গরিব দুঃখী মানুষের কল্যাণে ব্যয় করেন, তাহলে দেশ এবং জনগণের মঙ্গল হবে এবং তার পরোপকারে মহান আদর্শ নিজেকে সম্পূর্ণ গৌরব অর্জন করবেন। শেষ কথা বলা হয়েছে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মানব কল্যাণের জন্য অর্থ ব্যয় করা হলে তবেই ধন সম্পদের প্রকৃত মূল্যায়ন হয়। যে অর্থ কেবল আত্মসুখের জন্য বিলাসিতার জন্য ব্যয়িত হয়, তা সমাজের কোনো কল্যাণ আসে না। যথাযথ অর্থে তা ধন নয়। আমাদের সমাজে মানুষ এমন আছে যারা এমন কতগুলো কাজ করে না বললেও নয়। অনেক সময় দেখবেন তাদের অনেক টাকা পয়সা, কিন্তু অকাজে কোনো যেটা মানুষের কোনো কাজে আসে না সেইগুলো ব্যয় করে। একটা মানুষ না খেয়ে থাকে সারাদিন, তার কীভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে সেই দিক দিয়ে আমরা কোনোভাবেই আমরা খেয়াল করি না। কিন্তু আমাদের একটিবার উচিত ছিল প্রত্যেকটা মানুষেরই গরিব দুঃখীর পাশে দাঁড়ানো উচিত ছিল। রাত যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে। মানব জীবনের নিরবিচ্ছিন্ন সুখ বা দুঃখ নেই, কিছুই নেই। কেননা সুখ দুঃখ আলো আঁধার রাত দিন বা পালাক্রমে আসে। প্রকৃতির স্বাভাবিক দিনের পর রাত আসে, রাতের পর দিন, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পর আলো। এমনইভাবে মানুষের জীবনে পরিক্রমায় সুখ এবং দুঃখ পর্যায়ক্রমে আসে। সুখ দুঃখ পলাক্রমে আসে বলে আমরা আজকে পরিকল্পিত। একঘেয়েমি মানুষের সুখকে যারা পরিকল্পিতভাবে আলোচনা করা হয়, জীবনের নানা অন্ধকারের সাথে তুলনা করতে পারি, সেটাই আমরা সুখ করতে পারবো না। কেননা আমরা যদি লক্ষ্য করি, আবার একটানা সুখ এনে দিতে বৈষম্য একঘেয়েমি আমরা সুখকে আলোর সাথে এবং দুঃখে অন্ধকারের সাথে তুলনা করতে পারি। দিনের সাথে রাতের এক সময় চারদিক গ্রাস করে, তখন অন্ধকার জীবন আচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু অন্ধকারের ভিত্ত হলে চলবে না, কেননা অন্ধকার চিরতন্ত নয়, সাময়িক। এই কথাটা আমি বারবার বলি। মানুষের জীবনে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, প্রতিনিয়ত এটা আসে। মানব জীবনের সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে, এদের একটি অবস্থান অপরটি গভীরতার মতো। দুঃখের অন্ধকারের দিকে ভীত হওয়া চলবে না, মনে রাখতে হবে দুর্যোগ এবং দুঃখের রাত যত গভীর হয় তত আসন হয়ে ওঠে সৌভাগ্য এবং সুখের প্রসন্ন দিন। এই সুভাষিত উক্তিকে মনে রেখে আমাদের ধৈর্য ধারণ করতে হবে সকল দুঃখকে ও বিপদে। আর তাহলে আমরা সকল প্রতিকূলতাকে কাটিয়ে উঠে পৌঁছাতে পারবো কাঙ্ক্ষিত লক্ষ্য। সার্থক মার্গ যে জ্ঞান যে জন বিমুখ ও বৃত্তজগৎ হতে পারে, সে কখনো শেখা নিতে পারতে পারে। যার লক্ষ্য যেটুকু তার সেই সবটিকে আমাদের জ্ঞান অনুসারে সার্থকভাবে আমরা পরিচালনা করতে পারি। একটা জিনিস লক্ষ্য করেন, স্বার্থ মর্ম যে জন বিমুখ জগৎ বৃত্ত জগতে হতে পারে, সে কখনো শিখেনি বাঁচিতে। ব্যক্তি স্বার্থের সংক্ষিপ্ত গণ্ডিতে আবদ্ধ জীবন প্রকৃত জীবন নয়। জীবনের যথাযথ সার্থকতা সকলের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মধ্যেই নিহিত।
মানুষ সামাজিক জীব, সে কখনো একা বাঁচতে পারে না। জন্মের পর মানুষ সমাজের সাথে একান্ত হয়ে যায় এবং মানুষের সমাজের মধ্যে তার গোটা জীবন আবর্তিত হয়। সমাজের সকলের কাজে মিলেমিশে সকলের সাথে নিজেকে, নিজের অস্তিত্বকে মিশিয়ে বাঁচার নাম হচ্ছে একান্ত বাঁচা। পরস্পরের সহযোগিতায় ও পরোপকারে মহান প্রণত নিয়ে আমরা যদি হতে পারি উদ্বুদ্ধ তাকে, আমরা এখানে একটা বরাবরই খুবই আমরা খুব যেটা আমরা পড়েছি আগে, কথায় স্বর্গ কথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সরাসর। স্বর্গ ও নরক কেবল পরলৌকিক জীবনে বিদ্যমান নয়, তার প্রকাশরূপ পার্থিব জগতে বর্তমান। ভাব বিশ্লেষণে মানুষ অন্তর্লোকে বিশ্বাসী, তা মনে করে পার্থিব জগতের বাইরে এক অদৃশ্য জগতে রয়েছে স্বর্গ ও নরক, অনন্ত শান্তির নিকেতন, সেখানে বাস করতে করে পুণ্য তা গণ্য ভোগ করে অনন্ত সুখ শান্তি। আর নরক কঠিন শাস্তি ভোগের এক স্থান থেকে, সেখানে পাপাচারীগণ ভোগ করে কঠিন শাস্তি। গভীর অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে লক্ষ্য করা যায় পরলোকের ন্যায় বাস্তব জীবনের সংসারে স্বর্গ নরক বিরাজমান। স্বর্গে কর্মফলের মধ্য দিয়ে মানুষ ওখানে স্বর্গ নরকের ফল ভোগ করে। হিংসা লোভ লালসা মানুষকে অন্যায়ের পথে ঢেলে দেয়। অন্যায়ের ফলে সুশৃঙ্খল ভোগ হয়, সমাজে নেমে আসে ঘোর অবিচার ও অশান্তি, জীবনে ওঠে দুর্বিষ। কুবুদ্ধিতে তাড়িত হয়ে মানুষ যে অন্যায় করে, তাতে কোনো ভোরে শান্তি হয় না। মাটির পৃথিবী হয়ে স্বর্গীয় সুবাদ অনাবিল নয়, তাড়িত মানুষকে পৃথিবীতে তেমনি শুভান্তি ব্যক্তিকে স্বর্গীয় নীলা নিকেতন করতে হয়। তাও ফিরে সে অরণ্য লোক এ নরক। বিজ্ঞানের অগ্রগতির এক প্রেক্ষিতে বলা হয়েছে, জীবনকে নরকে কেন্দ্র করে এ ধরনের সভ্যতার বিকাশ ঘটেছে, তাতে মানুষ কোনো সুখ ছান্দত্ব বোধ করছে না, বরং নাগরিক জীবন ক্রমাগতই যাচ্ছে প্রাণহীন দুর্বিবস্থা। আধুনিক নগর সভ্যতা মানব জীবনে অনেক অগ্রগতি এনেছে, একথা সত্য, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে এই সভ্যতা মানুষকে গড়ে তুলেছে উচ্চবিলাসী, আত্মাকেন্দ্রিক স্বার্থপর মানুষের জীবন থেকে মানবতাবোধ হারিয়ে নেই। যে কোনো সভ্যতা মানুষকে গড়ে তুলছে উচ্চাবিলাসী, আত্মকেন্দ্রিক, স্বার্থচর। মানুষের জীবন থেকে মানবতাবোধ হারিয়ে যাচ্ছে, মানুষ হয়ে উঠেছে অনেক বেশি যান্ত্রিক। মানুষে ভ্রমাঞ্চল প্রাপ্তির সম্প্রচারিত হচ্ছে জটিলতা এবং কুটিলতা, মানুষকে গ্রাস করে ফেলছে। ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য মানুষ যে কোনো অন্যায় উপকর্ম করে যাচ্ছে অবহেলীয়। মানব সভ্যতার দুর্গত গ্রামে অবরোধ করে থেকে মুক্তি পেতে হৃদয়বান মানুষ অতীতে কোনো পরাণ হলে তারা একের পর এক অন্যায় দুষ্ট করতে থাকে। প্রকৃতি অপূর্ব সৌন্দর্য নষ্ট করতেছে, অন্যদিকে কোমল প্রাণ মানুষকে করে তুলছে হৃদয়হীন নিঠুর। তাই মানুষকে নাগরিক জীবনে যাতনা করে রেহাই পেতে চায়। জীবনের সৌন্দর্য ফিরে যাওয়ার জন্য যদি পৃথিবীতে মানব জীবনের শান্ত জীবনের নেই নিকটতা, ভোগান্তি, পরিচন্তিতা। শেষ কথা বলা হয়েছে, আধুনিক নগর সভ্যতা মানুষকে যা দিয়েছে তার চেয়ে কেড়ে নিয়েছে অনেক বেশি। বর্তমান যুগে আধুনিক সভ্যতা মানুষকে যা দিয়েছে তার চেয়ে কেড়ে নিয়েছে অনেক বেশি। বর্তমান ডিজিটাল যুগে বাংলাদেশে অনেক মানুষ এতে করে কেউ কাউকে বর্তমান সম্মান দিচ্ছে না,
মানুষ একটার পর একটা আহ, সৃষ্টি হয়ে যাচ্ছে। ধরেন ধনের মানুষ অপেক্ষা মনের মানুষ বড়। ধনের মানুষ মানুষ নয়, মনের মানুষই মানুষ। মানুষের হৃদয়ে ষষ্ঠার অবস্থান, তাই মানুষের ভ্রমিত বুদ্ধির চেয়ে হৃদয়ের সুমকোমল বিকাশে মানবতার কল্যাণ নিহত। অধিকারকে ধারণ মানুষের উপর সামগ্রিক অধিপত্য তো হয়, বিস্তার সুযোগ দেয় বটে, কিন্তু অধিকারী হোক না কেন মানুষ তাকে মৌখিক সমাদর করলে সম্মান করে না, সামনে তাকে কিছু না বলেই তার মুখ্যতা বদ্ধনাত্য নিয়ে মানুষ সমালোচনা করে। এসব ঐশ্বর্যলিতার দ্বারা মানবতার কল্যাণ সাধিত হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি জ্ঞানী পরোপকারী চরিত্র হয়, সেই অধিকারী তার ধন সম্পদে প্রাচুর্য না থাকলে মানুষ তাকে শ্রদ্ধা করে। বাহিক প্রভাব বিস্তার করলে তাদের মনের রাজ্যে প্রবেশ করতে পারে না। মনের রাজ্যে প্রভাব বিস্তার করতে পারেন পরোপকারী মহৎ ব্যক্তিরা। সে কারণে তারা কোনো ধরনের মানুষ হলে মনের মানুষ তো নয়। ধ্যানন্দ ব্যক্তিকে চারিত্রিক মানুষের সাথে তুলনা করলে অতিশয় দারিদ্র বলে মনে হয়। গাইস, আমাকে খুব ঘুম ধরছে আসলে। কথা বলতে বলতে মানুষের সাথে এরকমটা হয়। কথা বলতে বলতে আমারও গলা শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। আর মাত্র আপনাদের মাঝে কয়েক মিনিট কথা বললে আমি কথা বলা বাদ দিয়ে দেব। হাতে কাজ করায় অগৌরব নয়, অগৌরব হয় মিথ্যায় মুখতায়। কোনো ধরনের কায়িক পরিশ্রম আত্মসম্মানের জন্য বিন্দুমাত্র হানিকর নয়, বরং তা মানুষের শক্তি এবং উন্নতির প্রকোষ্ঠ ভিত্তি। মানুষের জীবন কর্মমুখর, জীবিকা নির্বাহের জন্য প্রত্যেক মানুষের কোনো না কোনো ধর্মে ভর্তি হতে হয়। মহান সৃষ্টিকর্তা মানুষকে বুদ্ধিমত্তা প্রদান করেছেন পরিশ্রম করার জন্য। পরিশ্রম মানুষকে তার ভাগ্য গড়াতে সাহায্য করে। তার এই পরিশ্রমের সাথে যদি জ্ঞান ও শিক্ষার সভ্যতা যোগ দিতে হয়, তবে তা উৎকৃষ্ট পরিশ্রম বলে বিবেচিত হয়। কেননা দ্বারা জগতের অশেষ কল্যাণ সাধিত হয়। তাছাড়া শিক্ষা ও যোগ্যতার তারতম্য জ্ঞানে অর্জিত হয়। কেউ তো সামান্য পরিকল্পনা, কেউ বা ঘামে বেলুতে হয় না, অবস্থান করাতে পারে না। তারতম্যের জন্য সামাজিক মর্যাদাও পার্থক্য দেখা দেয়। যোগ্যতার অভাবে কেউ নিম্নতার কাজ করে, আবার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি উচ্চ স্তরে কাজ করে। আমি কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, যোগ্যতার চেয়ে বেশি দাম দিলে রাস্তার কুকুরও সিংহ মনে করে। যোগ্যতার চেয়ে বেশি দাম দিলে রাস্তার কুকুরও সিংহ মনে করে। কিন্তু কাজে স্তরে কাজে হোক না কেন, কোনো ধরনের কায়িক শ্রম নয়, সমাজের সকল শ্রেণীর কর্মের প্রয়োজন রয়েছে। তাই কোনো উচ্চশিক্ষার লোক যদি নিম্ন শ্রেণীর কাজকে অজ্ঞার চোখে দেখে, শেখায় না। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করলে দেখা যায় যে তারা এদিকে যেমন সুশিক্ষায় শিক্ষিত, অন্যদিকে তেমনি কঠোর পরিশ্রমী। কর্মসাধনার মাধ্যমে তারা সফলতার দৃঢ় দুনিয়ায় পৌঁছাতে পেরেছেন। আর এই জাতি পরিশ্রমী নয়, সেই জাতিকে উন্নতি ও প্রগতির ধারা থেকে ছিটকে পড়তে হয় তার পিছনে। সুতরাং নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে হাতে কাজ করায় অগৌরব নেই, অগৌরব হয়ে মিথ্যায় মুখ্যতার। মানব সমাজের গর্বমান্বিত হতে হলে সভ্যতা এবং জ্ঞান অর্জন সমস্ত শ্রেণীর সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। আমাদের বাংলাদেশে এখনও মানুষ আছে, সুশিক্ষিত মানুষ। তারা তো সুশিক্ষিত মানুষ, তারা কেন কাজ করবে? আর বাইরের রাষ্ট্রগুলো দেখেন কত বড় শিক্ষিত মানুষ, তারপরেও তারা কাজ করে। তারপরে তাদের কোনো কাজ করার কোনো নেই, লজ্জাবোধ করে না। আমাদের বাংলাদেশে শুধু কাজই করে, কোনো
খালি চেয়ারে বসে থাকার জন্য তারা পড়ালেখা করেছে। তারা পড়ালেখা করেছে কিসের জন্য? কি কামলা দেওয়ার জন্য? কিন্তু বাইরের রাষ্ট্রগুলো দেখবেন, তারা আমাদের বাংলাদেশের চেয়ে কত বড় বড় শিক্ষিত মানুষ, তারপরও তারা কঠোর পরিশ্রম করে শিক্ষিত হয়েও। আর আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ এমন, তারা কি না কি একটু শিক্ষিত হলেও তারা নিজেকে খুব গণ্য মনে করে। তাই এগুলো থেকে আমরা বিরত থাকবো। কঠোর পরিশ্রম করতে হবে জীবনে কিছু করতে হলে। আর এই আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবেন। ভালো লাগে কথাগুলো, ভালো লাগলে ভাই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।